শুভ সকাল বন্ধুরা। আজ হলো 29 মে 14 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন কমলাক্ষের, মুখ্যমন্ত্রীকে চিঠি, শরীয়তের দোহাই দিয়ে নবীনচন্দ্র কলেজে পাঞ্জাবি, বেসরকারি কলেজে ইউনিফর্ম, বিধানসভায় অভিযোগ। থাকছেন বর্ষার সেই পুরনো মন্ত্রীরাই, বাদ পড়ছেন একাধিক। ছোট আকারের 12 থেকে 14 জনের মন্ত্রিসভা, আসছে 7-8 নতুন মুখ। নিটের প্রশ্নপত্র পৌঁছে দেবে বায়ুসেনা, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কলকাতা বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঘিরে দীর্ঘদিনের জটিলতা কাটাতে অবশেষে উদ্যোগী হল প্রশাসন। কলকাতা বিমানবন্দরের ভিতর থেকে সরছে মসজিদ। কংগ্রেসের ক্ষতি হওয়ার মতো আর কিছু নেই, পরাজয় স্বীকার দেবব্রত শইকীয়ার। সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙা হবে, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। নবম শ্রেণীতে 3 ভাষা বাধ্যতামূলক, কেন্দ্রকে জবাবদিহির নির্দেশ সুপ্রিম কোর্টের। কালীনগর কাটাখালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন বিধায়কের। চাঁদা তুলে শ্রীভূমির সড়ক সংস্কারে নামলেন শহরবাসী। শ্রীহীন শহরে দুঃসহ যন্ত্রণায় সাধারণ মানুষ, নির্বিকার প্রতিনিধিরা। জাটিঙ্গার বাঙ্গনে বিপাকে বড়খলার বহু পরিবার, বিধায়ক কিশোরের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। এবং সর্বশেষ খবরটি হল, বরাক পানি কার্যালয়ে দুষ্কৃতী হামলা, গুরুতর জখম সাংবাদিক রাজু দাস, আটক 1। এবারে শুনুন বিস্তারিত খবর। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে নিজের আপত্তি তুলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রের নবীনচন্দ্র কলেজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ইউনিফর্মের রঙের পাঞ্জাবি পরে কলেজে আসে একাংশ ছাত্র। শরীয়তে শার্ট প্যান্ট পরায় বাধা রয়েছে, তাই ধর্মীয় পোশাক হিসেবে পাঞ্জাবি পরে আসে তারা। অথচ একই শহরে অন্য দুটি বেসরকারি কলেজে ইউনিফর্ম পরেই আসে ছাত্রছাত্রীরা। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রাদেশিকৃত স্কুল কলেজে ইউনিফর্মের বদলে ধর্মীয় পোশাক পরায় বিধিনিষেধ জারির দাবি করেছেন তিনি। কমলাক্ষের প্রশ্ন, বেসরকারি স্কুল কলেজ এমনকি ধর্মীয় মুসলিমদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে যদি ইউনিফর্ম পরে আসা যায়, তাহলে শরীয়তের দোহাই দিয়ে প্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কেন ধর্মীয় পোশাক পরে আসা হবে? এতে ধর্মের নামে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন পরিস্ফুট হয়। বিধানসভায় ইউসিসি বিলের উপর বিতর্কে অংশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসার কথা বলেন কাটিগড়ার বিধায়ক। বিধানসভায় কমলাক্ষ বলেন, আমার বিধানসভা কেন্দ্রের রবীন্দ্রচন্দ্র কলেজে গিয়ে দেখি কিছু ছাত্র পাঞ্জাবি পরে কলেজে এসেছে, ইউনিফর্মের রঙের পাঞ্জাবি পরেছে তারা। পরবর্তী খবরটি হল, নবম শ্রেণীতে 3 ভাষা বাধ্যতামূলক, কেন্দ্রকে জবাবদিহির নির্দেশ সুপ্রিম কোর্টের। নবম শ্রেণীর পূর্বদের জন্য 3 ভাষা বাধ্যতামূলক করার কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে কেন্দ্র, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাগত গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ সংশ্লিষ্ট পক্ষগুলিকে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত জবাব দেওয়ার নির্দেশ দেয়। আদালত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য বাটিকে সিবিএসইর প্রস্তুতি সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে। মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানান, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সারা দেশে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পূর্বদের 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী খবরটি হল, থাকছেন বর্ষার সেই পুরনো মন্ত্রীরাই, বাদ পড়ছেন একাধিক। 4 মন্ত্রী শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই 4 জনকে নিয়েই চলছে সরকার। তবে মন্ত্রিসভায় এবার খুব বেশি মন্ত্রী নেওয়ার পক্ষপাতী নন তিনি। 12-14 জনের মন্ত্রিসভায় গঠিত হবে। মন্ত্রিসভায় খালি রাখা হবে 4-5টি স্থান। এনডিএর বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই ইঙ্গিত দিয়েছেন। তবে বর্ষার পুরনো মন্ত্রীরা এবারও স্থান পেতে চলেছেন মন্ত্রিসভায়। 7-8 নতুন মুখ স্থান পেতে পারেন। মন্ত্রিসভায় বাকি মন্ত্রীদের কবে নেবেন মুখ্যমন্ত্রী, এর নিশ্চয়তা নেই এখনো। আগামী 2 জুন রাজ্যে ফিরবেন রাজ্যপাল। তারপর জুনের প্রথম সপ্তাহে সম্প্রসারণ হতে পারে মন্ত্রিসভার।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, গত রবি ও সোমবার দিল্লিতে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে মন্ত্রীদের তালিকায় অনুমোদন নিয়েছেন, কিন্তু মন্ত্রীদের তালিকায় প্রধানমন্ত্রী মোদীর অনুমোদনেরও প্রয়োজন রয়েছে। চূড়ান্ত অনুমোদন দেবেন বিজেপি সভাপতি নীতিন নবীনও। বৃহস্পতিবার বিকেল অবধি শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন আসেনি বলে খবর রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরও রয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে দিল্লি যাবেন তিনি। মন্ত্রীদের তালিকায় চূড়ান্ত অনুমোদন নিয়েই ফিরবেন। পরবর্তী খবরটি হলো, নিটের প্রশ্নপত্র পৌঁছে দেবে বায়ুসেনা, জানালেন ধর্মেন্দ্র প্রধান। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলা নিট স্নাতক স্তরের পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র পরিবহনে ভারতীয় বায়ুসেনাকে কাজে লাগানো হবে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করা এবং প্রশ্ন ফাঁস রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কেন্দ্র সরকার সমগ্র সরকারি ব্যবস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক ও বিভিন্ন রাজ্য সরকারের সহায়তা নেওয়া হচ্ছে। তিনি জানান, অতীতেও ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য প্রশাসনের সাহায্যে পরীক্ষা পরিচালিত হয়েছে, তবে এবার নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বায়ুসেনাকেও যুক্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কথায়, জুন মাসের আবহাওয়া ও অন্যান্য লজিস্টিক সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যে দায়িত্ব ডাক বিভাগ সামলাতো, এখন তার সঙ্গে বায়ুসেনা যুক্ত থাকবে, যাতে নির্ধারিত সময়ে নিরাপদে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে প্রশ্ন ফাঁস রোধ এবং পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করার কথা নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই প্রশ্নপত্র পরিবহনে বায়ুসেনাকে যুক্ত করার প্রস্তাব গুরুত্ব পায়। উল্লেখ্য, গত 12 মে জাতীয় পরীক্ষা সংস্থা ঘোষণা করে 3 মে অনুষ্ঠিত নিট স্নাতক স্তরের পরীক্ষা বাতিল করা হচ্ছে। তদন্তে উঠে আসে, পরীক্ষার আগেই প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় এমন বেশ কয়েকটি প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের ক্ষতি হওয়ার মতো আর কিছু নেই, পরাজয় স্বীকার দেবব্রতর। বিধানসভা নির্বাচনে আসামে কংগ্রেসের ভরাডুবির পর দলের অন্দরে আত্মসমালোচনার সুর আরো জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, রাজ্যে কংগ্রেসের ব্যাপক ক্ষতি হয়েছে। দেবব্রত শইকিয়া বলেন, কংগ্রেসের এর চেয়ে বেশি ক্ষতি হওয়ার আর কিছু নেই, যা হওয়ার ছিল হয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন, পরাজয়ের কারণ খুঁজে বের করে দলকে নতুনভাবে সংগঠিত করার প্রয়োজন রয়েছে। তার মতে, শুধুমাত্র নির্বাচনী ফলাফল নিয়ে হতাশ হলে চলবে না, কেন এই পরিস্থিতি তৈরি হলো তা গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। দলীয় সংগঠন ও নেতৃত্বের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে দল ত্যাগের জল্পনা উড়িয়ে দিয়েছেন দেবব্রত শইকিয়া। তিনি স্পষ্ট করে বলেন, কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার কথা তিনি ভাবেননি। 1972 সাল থেকে কংগ্রেসের নমক খেয়ে আসছি মন্তব্য করে দলের প্রতি নিজের আনুগত্যের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি হাইকমান্ড যে দায়িত্ব দিবে তা গ্রহণ করতে প্রস্তুত বলেও জানান বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। তার কথায়, দলের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। একাধিক শীর্ষ নেতার পাশাপাশি দেবব্রত শইকিয়াও নাজিরা কেন্দ্র থেকে পরাজিত হন। পরবর্তী খবরটি হলো, কলকাতার বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঘিরে দীর্ঘদিনের জটিলতা কাটাতে অবশেষে উদ্যোগী হলো প্রশাসন। বিমানবন্দরের অপারেশনাল বা সংবেদনশীল এলাকার ভিতরে অবস্থিত ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদ বা বেঙ্করা মসজিদ স্থানান্তরের প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গিয়েছে, সম্প্রতি জেলা প্রশাসন এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা যৌথভাবে রানওয়ের ভিতরে অবস্থিত এই মসজিদটি পরিদর্শন করেন। এরপর বুধবার উত্তর 24 পরগনা জেলা শাসকের দফতরে মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। সেখানে বিমান নিরাপত্তা, রানওয়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিমানবন্দর সূত্রের দাবি, আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ম অনুযায়ী রানওয়ের কাছাকাছি স্থায়ী কাঠামো থাকা নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ। কিন্তু 134 বছরের পুরনো এই মসজিদটি
সেকেন্ডারি রানওয়ে থেকে প্রায় 165 মিটার দূরে এবং বিমানবন্দরের সীমানা প্রাচীরেরও খুব কাছাকাছি অবস্থান করছে, ফলে বিমানের অ্যাপ্রোচ পথ বা অবতরণের পথ পরিবর্তন করতে হয়েছে। এছাড়া রানওয়ের টাচডাউন পয়েন্ট প্রায় 88 মিটার সরিয়ে আনতে হওয়ায় রানওয়ের কার্যকর দৈর্ঘ্য কমে গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এর জেরে বড় আন্তর্জাতিক উড়ান পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও জানা গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এয়ারবাস A320 এবং বোয়িং 737 এর মতো ছোট ও মাঝারি বিমান নামতে পারলেও বোয়িং 787 বা এয়ারবাস A330 এর মতো বড় উড়ান সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। পাশাপাশি শীতকালে কুয়াশার সময় সেকেন্ডারি রানওয়েতে আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বসানো সম্ভব হয়নি মসজিদের অবস্থানের কারণে। পরবর্তী খবরটি হলো কালীনগর কাটাখালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন বিধায়কের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কালীনগর, কাটাখাল, পোলারপাড় এই তিনটি অঞ্চলের বিভিন্ন সমস্যার খোঁজ নিলেন বিধায়ক মিলন দাস। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার কালীনগর জিপির এই তিনটি অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সমস্যার খোঁজ খবর নেন তিনি। বৃহস্পতিবার জনতার সঙ্গে বার্তালাপে বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন তিনি। স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা বিধায়ক মিলন দাসের সামনে তুলে ধরেন। বিধায়ক প্রথমে কালীনগর চতুর্থ খণ্ডের সিঙ্গাপুর গ্রামে যান। গ্রামের জনতা কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনের কথা তুলে ধরেন। একই সঙ্গে গ্রামটির জমাজল নিষ্কাশনের প্রসঙ্গ তুলে ধরেন ভুক্তভোগীরা। এরপর তিনি ছুটে যান কাটাখাল, কালীনগর ও পোলারপাড় এলাকায় জনতার কাছে। স্থানীয়রা বিধায়ক মিলন দাসের কাছে তুলে ধরেন তাদের নানা সমস্যার কথা। পরবর্তী খবরটি হলো জাটিঙ্গার ভাঙ্গনে বিপাকে বড়খলার বহু পরিবার, বিধায়ক কিশোরের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। বড়খলা প্রথম খণ্ডে জাটিঙ্গা নদীর পাড় ভাঙ্গন নতুন নয়। প্রায় 20 বছর থেকে ক্রমাগত জাটিঙ্গা নদীর পাড় ভাঙ্গনে অনেক পরিবার গৃহহারা হয়েছে। এখন পর্যন্ত বহু বাড়িঘর, কৃষিজমি তলিয়ে গেছে নদী গর্ভে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখানকার পুরনো বাজার সংলগ্ন অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে জাটিঙ্গা নদীর পাড় ভাঙ্গন। গত 4 বছর থেকে নদী ভাঙ্গন দ্রুত গতিতে বাড়ছে। এখন পর্যন্ত এই অঞ্চলের বেশ কোটি বাড়ি নদী গর্ভে চলে গেছে। বর্তমানে আরো কয়েকটি তলিয়ে যাওয়ার পথে। ইদানিং প্রবল বৃষ্টিপাতে নতুন করে ফের নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পাহাড়ি জাটিঙ্গা নদীর জলস্রোতে বেশ কিছু অংশ তলিয়ে গেছে। এছাড়াও এই অঞ্চলে নদীর পাড় ভাঙ্গনের আরো সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম দর চৌধুরী বলেছেন, বড়খলা অঞ্চলে নদীর পাড় ভাঙ্গন দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা দীপক সাহু, সুদর্শন সাহু, কমল সাহু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বড়খলা পুরনো বাজার সংলগ্ন জাটিঙ্গা নদীর পাড় ভাঙ্গন বহু বছর থেকেই চলে আসছে। অনেক পরিবারের বাড়িঘর সহ কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে আরো বাড়িঘর, গ্রামীণ পথ সহ কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নদী ভাঙ্গন গত 4 বছর থেকেই দ্রুত গতিতে বাড়ছে। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের বারবার অবগত করা হয়েছে জেলা প্রশাসন থেকে বিভাগীয় কর্মকর্তা, বিধায়ক, সাংসদকেও। তারা নদীর ভাঙ্গন অংশটি পরিদর্শনও করে গেছেন। পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার সংবাদ মাধ্যম বরাক বাণীর কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন বরাক বাণীর সাংবাদিক রাজু দাস। বৃহস্পতিবার বিকেল প্রায় 4টার সময় শিলচরের দ্বিতীয় লিংক রোডের 11 নম্বর লেনে অবস্থিত সংবাদ মাধ্যমটির অফিসে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী কয়েকজন দুষ্কৃতী আচমকাই বরাক বাণীর কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক রাজু দাসের উপর হামলা চালায়। অভিযোগের কেন্দ্রে রয়েছে রাহুল দাস নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিসে ঢুকেই অভিযুক্তরা রাজু দাসকে লক্ষ্য করে অতর্কিতে মারধর শুরু করে। সাম্প্রতিক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জের ধরেই এই পরিকল্পিত হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অভিযোগ, মূল হামলাকারীর সঙ্গে আরো কয়েকজন বাইরে অবস্থান করছিল। তারা অফিসের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় এবং এরপর সাংবাদিকদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। মারধরের ফলে রাজু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গেছে। শুধু শারীরিক হামলাই নয়, দুষ্কৃতীরা বরাক বাণী কার্যালয়ের ভিতরে থাকা বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম, কম্পিউটার ও অন্যান্য মেশিনারিজেও ব্যাপক ভাঙচুর চালায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 লক্ষাধিক টাকা বলে অনুমান করেছে কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি অভিযানে মূল অভিযুক্ত রাহুল দাসকে আটক করা হয়েছে। অন্যদিকে আহত সাংবাদিক রাজু দাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই